আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা হয়তোবা ক্যাপশন দেখে বুঝতে পারছো আর কি। তোমাদের সাথে কিছু জিনিস আলোচনা করবো। আগামীকাল আমার এইচএসসি 27 ব্যাচের বাচ্চাদের জন্য পরীক্ষা রয়েছে কোষ ও এর গঠনের উপরে। কোষ ও এর গঠনের উপরে কোষ ও গঠন না, এটা হচ্ছে মূলত কোষ বিভাজনের উপরে। তো কোষ বিভাজনের এটার উপরে তোমাদের ছোট্ট কিছু কুইক একটা রিভিশনের একটু আয়োজন করা যায় কিনা, 15-20 মিনিটে পুরো অধ্যায়টা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি কিনা। আর অনেক দিন পরে লাইভ আসলাম তোমাদের সাথে অ্যাকচুয়ালি, কারণ লাইভের সমস্যাটা হচ্ছে ক্লাস তো থাকে না, 30 দিন পরে নষ্ট হয়ে যায় আর কি। তো কে কোথা থেকে দেখছো একটু কাইন্ডলি জানিও, কমেন্টস একটু জানিও আমার সাউন্ড ঠিক আছে কি না, এটা একটু জানিও আর কি। আচ্ছা, আমি নট শিওর শোনা যাচ্ছে কিনা, আমি শিওর না আর কি। আশা রাখি তোমরা ভালো রয়েছে। সাউন্ড ক্লিয়ার কিনা আমার জানা নাই। একটু কাইন্ডলি জানিও কমেন্টস। আরে দারুণ সাউন্ড। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখি আমি সবাই একটু কমেন্টস একটু দেখতে চাই আর কি এটাতে। অনেক দিন পরে আসলাম, অনেক দিন পরে আসা হলো আর কি লাইভে। টিং টিং টিং। আচ্ছা, তো আমার মনে হয় যে আর 2-1 মিনিট আমরা একটু অপেক্ষা করি আর কি। আর হ্যাঁ, শুরুতেই বলে দিই, এইচএসসি 27 তোমরা যারা রয়েছে, যারা নতুন আসছো, আগামী 7 তারিখ থেকে তোমাদের কলেজে তো ভর্তি শুরু। আমাদের অলরেডি অফলাইনে 1, 2, 3 এবং 4 নম্বর ব্যাচ কিন্তু অলরেডি ফুল, মানে ভর্তি না হচ্ছে না। আগামী মানে 6 সেপ্টেম্বর থেকে বিকেল 6টায় তোমাদের 5 নম্বর ব্যাচ শুরু হচ্ছে। সো যারা তোমরা অফলাইনে যশোরের দিকে আসতে চাও, তোমরা অনেকে এবার আমাদের নড়াইল থেকে আসছো, মাগুরা থেকে আসছো, এরপরে ঝিনাদহ থেকে আসো, তারপর ওইদিকে সাতক্ষীরা থেকে আসো, তোমরা চাইলে অবশ্যই অফলাইন ব্যাচে কিন্তু 6 তারিখে তোমরা শুরু করে দিতে পারো। এটা হবে যশোরের মধ্যে সবচেয়ে বেস্ট একটা বায়োলজি ব্যাচ। সবচেয়ে বড় জিনিস, ট্রান্সফার দিক থেকে বায়োলজি লাভার্স অদ্বিতীয় যশোরের মধ্যে, কম্পিটিশনের মধ্যে রাখা যাবে না। আচ্ছা, শোনা যাচ্ছে আর কি, চলে আসছি। বিগ ফ্যান, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাকিব, অনেকদিন পরে লাইভ ক্লাস না হচ্ছে, তাই না রাকিব? আচ্ছা বাচ্চারা যারা তোমরা আসো, চলো আমরা তাহলে আজকে তাহলে চলো আমরা একটু শুরু করে দিই আর কি আজকের পড়াটা। আমাদের কতজন আসছে, অনেকে আসছে লাইভে আর কি। যাই, ফার্স্ট অফ অল দেখো, আমাদের এখানে মূলত আমি যদি তোমাদের সাথে কথা বলি, আজকে আলোচনা করা হচ্ছে মূলত কোষ বিভাজন। কোষ বিভাজন নিয়ে আলোচনা প্রথমে চলে আসি। কোষ বিভাজন মূলত কয় প্রকার? আমরা জানি 3 প্রকার। একটাকে বলা হয় অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আমরা যদি প্রথমে চলে আসি অ্যামাইটোসিস, এই অ্যামাইটোসিসটা হয় মূলত কাদের? অ্যামাইটোসিসের হয় মূলত আমাদের 3টা জিনিসের ক্ষেত্রে। আমরা যদি এখানে চলে আসি, কোষ বিভাজন, কোষ বিভাজন, তাই না? এটা হচ্ছে 3 ধরনের। একটা ছিল অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস মানে এখানে কোনো মাইটোসিস ঘটে না, মানে প্রত্যক্ষ কোষ বিভাজন। 2 নাম্বার ছিল সবচেয়ে কমন বা পরিচিত মাইটোসিস, ওকে। এবং 3 নাম্বারের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে মায়োসিস বা মিওসিস, তাই না? আচ্ছা, আর আমরা যদি এখানে আসি অ্যামাইটোসিস, এখান থেকে এমসিকিউ এর জন্য আসবে। এটা হয় 3টে জায়গার ক্ষেত্রে, মনে রাখবা, ইস্ট, অ্যামিবা এবং আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে বলতো আমাদের অ্যামাইটোসিস কাদের কাদের ক্ষেত্রে হইতে পারে? 3টা জিনিস জাস্ট মনে রাখো, সেটা হচ্ছে ইস্ট, অ্যামিবা এবং ব্যাকটেরিয়া। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। মাইটোসিস, মাইটোসিস এখানে আমরা কিন্তু এটাকে বলি সমীকরণিক কোষ বিভাজন, কারণ এখানে মূলত মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অপত্যকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান হয়। আবার দেখো, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, মাইটোসিস প্রক্রিয়ায় মূলত নিউক্লিয়াস বিভাজন হবে একবার এবং ক্রোমোজোম বিভাজিত হবে একবার। অপরপক্ষে যেটা মিওসিস, মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রেও কিন্তু ক্রোমোজোম, আমি আবারও বললাম, কি বলতো, ক্রোমোজোম বিভাজিত হবে কিন্তু একবার, একবার। আর নিউক্লিয়াস, নিউক্লিয়াস বিভাজন হবে কয়বার বলতো বাবা? 2 বার। একটা জিনিস খেয়াল করি, দেখো, মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোম একবার, নিউক্লিয়াস 2 বার। মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম কয়বার বলতো? মাইটোসিসের ক্ষেত্রেও ক্রোমোজোম কিন্তু একবার, ইম্পর্টেন্ট জিনিস। আর নিউক্লিয়াস, নিউক্লিয়াস বিভাজন হবে
একবার। নিউক্লিয়াস বিভাজন হবে কয়বার? একবার। তাহলে একটা জিনিস এদিকে খেয়াল করি, ক্রোমোজোম কখনো দুইবার বিভাজিত হবে না। মাইটোসিস বলি, মিওসিস বলি, সব ক্ষেত্রে ক্রোমোজোম কয়বার বিভাজিত হবে বলতো? একবার বিভাজিত হবে। ক্লিয়ার এতটুকু জিনিস? ওকে। আচ্ছা, ইসানুল কবির, বিগ ফ্যান, থ্যাংক ইউ। অথই, কাল হচ্ছে শুধুমাত্র 3 নম্বর ব্যাচের এক্সাম আর কি স্যার, এটা আমি আপনাদেরকে আজকে পড়াইছি। হ্যাঁ, তোমাদেরকে আজকে ইনশাল্লাহ পড়াইছি আর কি, এটা আমি জানি আর কি এটাতে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এরপরের দিকে আমরা একটু যাই আর কি। এটাতে শেয়ার করে দাও ক্লাসটা। চলো এরপরের দিকে দেখি মাইটোসিস। তোমরা এটাও জানো যে মাইটোসিসকে বলা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন, তাই না? আচ্ছা, এখন আমরা যদি একটু চলে আসি মাইটোসিসের প্রকারভেদ কাকে বা কয়টা। মাইটোসিসকে মূলত আমরা ভাগ করেছি 5টা অঞ্চলে বা 5টা অংশে, তাই না? একটাকে বলা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানোফেজ, টেলোফেজ। এই কয়েকটা ধাপ নিয়ে আমি তোমাদের সাথে খুবই স্পেসিফিক কিছু আলোচনা করব। চলো আমরা সেই স্পেসিফিক আলোচনার দিকে একটু চলে যাই আর কি। ফার্স্ট অফ অল তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আলোচনা করা হচ্ছে দেখো প্রোফেজ নিয়ে। এই প্রোফেজ দশা নিয়ে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আউট তোমাদের সাথে করবো আর কি। যদি কখনো বলা হয় সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা, তাহলে প্রোফেজের 1 নম্বরে দিতে পারি আর কি আমরা। সবচেয়ে কোন দশা বলতো? দীর্ঘস্থায়ী দশা হচ্ছে প্রোফেজ। এইখানে জল বিয়োজন ঘটে, এটা আমরা জানি। এবং এখানে কিন্তু ক্রোমাটিড, যদি কখনো বলা হয় প্রথম ক্রোমাটিড দেখা যায় কোথায়, তাহলে সেটা দিবা কিন্তু প্রোফেজ। তাহলে এখানে কি দেখা যাচ্ছে বলতো? ক্রোমাটিড দেখা যাচ্ছে। এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে স্পিন্ডল তন্তু। কোন তন্তু বলতো? স্পিন্ডল তন্তু। মনে রাখবা যন্ত্রণা কিন্তু। তাহলে দেখো প্রোফেজ ধাপের কয়েকটা জিনিস, এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। এই দশায় জলবিয়োজন শুরু হয় এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হওয়া শুরু করে। সরি, সমস্যা নেই, বিলুপ্ত হওয়া শুরু করে। ওকে, আর সম্পূর্ণরূপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বা এনভেলপ বিলুপ্ত হয়েছে কোন ধাপে জানো? বলো দেখি কমেন্টসে। এটা হবে মূলত মেটাফেজ ধাপে। এছাড়াও কি হতে পারে? এখানে ক্রোমাটিড দেখা যায় এবং এখানে স্পিন্ডল তন্তু দেখা যায়। গুরুত্বপূর্ণ জিনিস। চলে আসে এরপরে দেখো প্রোমেটাফেজ। এইখানে মেটাফেজ দ্বারা হচ্ছে, প্রোমেটাফেজে আসবো। প্রোমেটাফেজ গুরুত্ব কম এবং প্রোমেটাফেজের কয়েকটা জিনিসের মধ্যে আসি। যদি আমি এখন প্রোমেটাফেজের কথায় চলে আসি, তাহলে মনে রাখবা প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, প্রোমেটাফেজে কয়েকটা জিনিস হয়। এর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়। কোন পর্যায় বলতো? সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়। এবং এইখানে দেখা যায় স্পিন্ডল যন্ত্র। এখানে কি দেখা যায় বলতো বাবা? স্পিন্ডল যন্ত্র এখানে দেখা যায়, তন্তু ছিল এখানে। এরপরে দেখো যেটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে কিন্তু ট্র্যাকশন ফাইবার দেখা যায়। কোন ফাইবার দেখা যায়? আকর্ষণী তন্তু বা ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন ফাইবার, এটা বিস্তারিত এখন আলোচনা করবো না আর কি, ক্লাসে করেছি। আর একটা কথা, সেটা হচ্ছে ট্র্যাকশন ফাইবার তো দেখা যাচ্ছে, এখানে একটা ডান্স দেখা যায় যেটাকে বলা হচ্ছে ক্রোমোজোমাল, ক্রোমো SOMAL, ক্রোমোজোমাল ডান্স। ক্রোমোজোমাল ডান্স মানে যেটাকে আমরা বলি ক্রোমোজোমের নৃত্য। এভাবে সুন্দর করে নাচানাচি করতেছে ক্রোমোজোমের নৃত্য। তাহলে দেখো প্রোমেটাফেজের গুরুত্বপূর্ণ জিনিস কি? এটা স্বল্পস্থায়ী, স্পিন্ডল যন্ত্র দেখা যায়, ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণী তন্তু দেখা যায়, ক্রোমোজোমাল ডান্স বা ক্রোমোজোমের নৃত্য দেখা যায়। গুরুত্বপূর্ণ জিনিস এটাতে আর কি আমরা করে ফেললাম। এরপরে দিকে আমরা একটু চলে আসি আর কি। দেখো আমরা মূলত যাব কোথায়? আমরা মূলত যাব হচ্ছে এই যে মেটাফেজ দশায় যাব। কোন দশায় যাব? মেটাফেজ দশা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশা। এই মেটাফেজ দশাতে দেখো এটা হচ্ছে তার বিষুব অঞ্চল। এই বিষুব অঞ্চল বরাবর সেন্ট্রোমিয়ারগুলো অবস্থান করে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে, এই জন্য এটাকে বলা হচ্ছে মেটাকাইনেসিস। তাহলে আমরা মেটাফেজ দশা একটা অবস্থা পাই, সেটা হচ্ছে মেটাকাইনেসিস। এরপর এখানে ক্রোমাটিডগুলো সবচেয়ে খাটো মোটো এবং স্পষ্ট হয়, তারা কাছাকাছি চলে আসে। কাছাকাছি আসে কেন? কারণ তাদের সুপার কয়েলিং ঘটে। সুপার কয়েলিং ঘটে। কয়েলিং করলে তো যে কোনো জিনিস ছোট হয়ে যাবে, তাই না? সুপার কয়েলিং ঘটে, আর সুপার কয়েলিং এর ফলে তারা যখন কাছাকাছি চলে আসে তখন তারা ঘন হয়ে যায়। এটাকে বলা হচ্ছে কনডেনসেশন। কনডেনসেশন, যেমন আমরা ঢাকায় গেলে কি কনডেন্স মিল্ক খাই না? ঘন মিল্ক, গরুর তো দুধ পাওয়া যায় না, কনডেন্স মিল্ক খাই। কনডেন্স মানে কি? ঘন। তাহলে দেখো কি হচ্ছে, মেটাকাইনেসিস ঘটে মেটাফেজ দশায়, সুপার কয়েলিং ঘটে মেটাফেজ দশায়, কনডেনসেশন এটাও ঘটে কোথায়? মেটাফেজ দশায়, তাই না? আর মেটাফেজ দশার সবার লাস্টের লাইনে একটা খেয়াল করবা, এখানে একটি সেন্ট্রোমিয়ার থেকে দুইটি অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয়।
খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটি সেন্ট্রোমিয়ার থেকে দুইটি অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয়। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য বলি, সেটা হচ্ছে এ ধাপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ সম্পূর্ণরূপে কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায় আর কি। আশা রাখি এটা তোমরা বেশ বুঝতে পারছো আর কি এই জায়গাটাতে। হ্যাঁ ঠিক আছে আজিজুল হাকিম স্যার, আমি লেটে ফার্স্ট ব্যাচ জয়েন করাই সেল ডিভিশন চ্যাপ্টারটা করতে পারিনি। কোনো সমস্যা নেই, যে করে ফেলো আর কি, এটাতে করে ফেলো, এই জন্য তো দাও আর কি তোমাদের। আচ্ছা থ্যাংক ইউ রনি। ওকে মেটাফেস গুড, রাইট অ্যান্সার দিচ্ছ আর কি তোমরা, ভালো রাইট অ্যান্সার দিচ্ছ। তাহলে মেটাফেজ আমরা কিন্তু করে ফেলছি আর কি। তোমরা শুধু বই নিয়ে একটু শুধু বসো, দেখো কত দ্রুত হয়ে যায় আর কি আমাদের, এবং কত ভালো হয় আর কি। দেখো চলো এরপর আমরা চলে যাবো, দেখো অ্যানাফেজ। অ্যানাফেজ থেকে ভাই একটা জিনিস মনে রাখবা, এটাকে বলা হচ্ছে গতি পর্যায়। তাহলে অ্যানাফেজের ক্ষেত্রে কি পর্যায়ে মনে রাখবা, গতি পর্যায়ে মনে রাখবা, আর কোনো কিছু লাগবে না। এরপরের দিকে চলে আসি টেলোফেজ। টেলোফেজ আমরা জানি এখানে একটা কোষ থেকে বা একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াসে তৈরি হবে। আর এরপরে দেখো সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসে কি ঘটে, এদের মাঝখানে কোষ প্লেট তৈরি হয়, আর কোষ প্লেটের উপরে দেখবা সেলুলোজ, হেমিসেলুলোজ, তারপরে পেকটিন, লিগলিন ইত্যাদি জমা হয়ে কোষ প্রাচীর তৈরি করে। তাহলে দেখো কোষ প্লেট তৈরি হচ্ছে, কোষ প্লেট তৈরি হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল দ্বারা, ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল দ্বারা। আর কোষ প্লেটের উপরে যে পদার্থগুলো জমা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে সবকিছু মিলে কোষ প্রাচীর। আর কোষ প্রাচীরের উপাদান তোমরা জানো, সবচেয়ে বড় উপাদান সেলুলোজ, এরপরে হেমিসেলুলোজ এবং দেখো পেকটিন। এই হচ্ছে কথা। আর একটা কথা সেটা হচ্ছে আমরা ডাব খেতে তো সবাই পছন্দ করি, এই ডাবের পানি নিয়ে একটা কথা রয়েছে আর কি, গুরুত্বপূর্ণ জিনিস, বুঝছো? ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজন, আবারও বললাম মুক্ত নিউক্লিয়ার বিভাজন, নিউক্লিয়ার বিভাজন, বলো মুক্ত নিউক্লিয়ার বিভাজন, এটা হচ্ছে কিসের পানিতে থাকবে, ডাবের পানি। রে বাবা, এটা যে কি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। মুক্ত নিউক্লিয়ার বিভাজন কই থাকবে, ডাবের পানি, ডাবের পানি, ডাবের পানি। ওকে গুড। অবশ্যই শীত পরে থাকলে তো কমন মাসবে বাবা, শীত তার বইয়ের বাইরে না, তাই না? আচ্ছা চলো, হয়ে গেল তাহলে আমাদের মাইটোসিসের কথা। এখন তোমাদের সামনে একটু আলোচনা করব মূলত আমাদের কোষ চক্র নিয়ে আর কি। দেখি সেল সাইকেল, সেল সাইকেল। ওকে, সেল সাইকেলের মধ্যে আমি যদি এই ধরনের একটা সাইকেল জাস্ট র্যান্ডমলি একটা ড্র করি, এদের মধ্যে এই এতটুকু ধাপকে বলা হয় এম দশা। এম দশা মানে মাইটোটিক দশা, এবং এটার টাইম হইতেছে মাত্র 5 থেকে 10%। আর এই যে বাকি টোটাল অংশটাকে বলা হচ্ছে ইন্টারফেস। আর ইন্টারফেসের মধ্যে আমরা যদি জানি INTER ফেস, PHASE, ইন্টারফেস 3 প্রকার। G1 মানে গ্যাপ 1, S মানে সিনথেসিস, আর G2 মানে গ্যাপ 2। তাহলে দেখো এটা হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেসের মধ্যে এটাকে আমরা দিলাম গ্যাপ 1, এটাকে দিলাম S, এটাকে দিব কি গ্যাপ 2। এদের মধ্যে মজার জিনিস হচ্ছে কি জানো, গ্যাপ 1 এর সময় লাগে কত, 30 থেকে 40%। সিনথেসিসের সবচেয়ে বেশি লাগে সময় 30 থেকে 50%। আর গ্যাপ 2 তে লাগে কত, 10 থেকে 20%। ডান। তাহলে বলো সবচেয়ে বেশি সময় কোথায়, এস বা সিনথেসিস ধাপে। সিনথেসিস মানে তৈরি করা, এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে ডিএনএ বাচ্চা তৈরি হবে, মানে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন হবে এখানে, মনে থাকবে এই জায়গাটাতে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আর একটা কথা থাকে, সেটা হচ্ছে কিছু কোষ থাকে আমাদের, কিছু কোষ থাকে আমাদের যারা কিনা কখনো বিভাজিত হয় না, মানে তারা গ্যাপ জিরোতে যায়, গ্যাপ জিরোতে যায়। গ্যাপ জিরোর কোষ হচ্ছে মূলত 4টা। একটা হচ্ছে ম্যাচিউর আরবিসি, যেটাকে আমরা বলি পরিণত লোহিত রক্তকণিকা, 1 নাম্বার। 2 নম্বরে বলতে পারি কি পেশি কোষ। ওকে, 3 নম্বরে বলতে পারি নার্ভ সেল বা স্নায়ু কোষ, এদের কখনো বিভাজন হয় না। আরেকটা বলা হচ্ছে উদ্ভিদের স্থায়ী টিস্যু বা কোষ, উদ্ভিদের স্থায়ী টিস্যু। তাহলে বলো কারা কখনো বিভাজিত হয় না, গ্যাপ জিরো, গ্যাপ জিরোতে যারা চলে যায়। তাহলে কি পরিণত আরবিসি, পেশিকোষ, স্নায়ুকোষ এবং উদ্ভিদের স্থায়ী টিস্যু, এরা কখনো কি হয় না, বিভাজিত হয় না আর কি। ওকে, আশা রাখি তোমরা এটা কোষ চক্রটা বুঝতে পারছো এই জায়গাটাতে। আসো এইখান থেকে কোষ চক্রের পরবর্তীতে আমি যদি একটা জায়গায় চলে যাই, সেটা হচ্ছে মূলত টিউমার। মনে রাখবা অনিয়ন্ত্রিত কোষ বিভাজনকে বলা হচ্ছে কি টিউমার। আর এই টিউমার বিভিন্ন জিন দ্বারা হয়ে থাকে। ওকে, এই সকল জিনকে বলা হয় অনকোজিন, অনকোজিন।
মানে টিউমার থেকে ক্যান্সার তৈরি হয়, এটা আমরা জানি আর কি, তাই না? তাহলে এই ক্ষেত্রে যে জিনগুলো দায়ী তাদেরকে বলা হয় অনকোজিন। আর আমাদের দেহের কোষ চক্র নিয়ন্ত্রণকারী কয়েকটি উপাদান রয়েছে, আমি ক্লাসে অনেকবার তোমাদেরকে পড়িয়েছি। কোষ চক্র নিয়ন্ত্রণকারী, কোষ চক্র নিয়ন্ত্রণকারী অনেক কয়টা জিনিস রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সাইক্লিন নামক প্রোটিন। আবারও বলে দিলাম, বলো কি? সাইক্লিন নামক প্রোটিন। এর একটা এনজাইম রয়েছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আর একটা রয়েছে প্যাপিলোমা 53। এই কয়েকটা হচ্ছে কোষ নিয়ন্ত্রণকারী সাইক্লিন, সিডিকে, প্যাপিলোমা 53। খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভুল করা যাবে না এই জায়গাটাতে, তাই না? আসো এরপরের দিকে আমাদের যেটা আসবো আমরা আলোচনা করতে, সেটা হচ্ছে মিওসিস নিয়ে একটু আলোচনা করবো আর কি আমরা। B6 আর B7 এই তিনটার জন্য কি হয়? আচ্ছা ওকে, এরাও মূলত কোষচক্র নিয়ন্ত্রণ করে, প্যাপিলোমা 53, B6, B7 সবগুলা। আসো এরপরে আমরা যাই কোথায়, তোমরা একটু লেকচারটা, আজকের ক্লাসটা একটু শেয়ার করে দিও সবাই। অনেকদিন পরে ক্লাস নিচ্ছি লাইভে, অফলাইনে তো না হয় আর কি, ভুলেই গেছি আর কি, লাইভে ক্লাস নাও একদম ভুলেই গেছে আর কি, আর না হয় না, মানে রাকিব ঘুমায় তো আমাদের, এই জন্য ক্লাস নিতে পারি না কি আমরা একদম। আচ্ছা ওকে, এরাও মূলত কোষচক্র নিয়ন্ত্রণ করে, প্যাপিলোমা 53, B6, B7 সবগুলা। আসো, সাউন্ড তো ভালোই শোনা যাচ্ছে, তাই না? সাউন্ড তো দারুণ, সাউন্ড ভালোই শোনা যাচ্ছে এই জায়গাটাতে। চলো এর পরের দিকে আর কি শুরু করি আর কি। দেখো সেটা হচ্ছে আমাদের মিওসিস। আমাদের মিওসিসের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মিওসিস, তোমরা জানো মিওসিস 1 এবং মিওসিস 2 হয় আর কি, তাই না? এই মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মিওসিস 1 এর প্রোফেজ 1। আবারও বললাম, মিওসিস 1 এর প্রোফেজ 1। এই প্রোফেজ 1 এর বিগ বস, এখানে থেকে 5টা দশা। 1 নম্বরের নাম হচ্ছে লেপ্টোটিন, মনে রাখবা, টিন মানে সুতা, টিন মানে কি? সুতা। 2 নাম্বার হইতেছে জাইগোটিন, তাই তো গেল। 3 নাম্বার হচ্ছে প্যাক না করেই প্যাকাইটিন, ওকে। 4 নাম্বারে চলে আসলো ডিপ্লোটিন, এবং সর্বশেষ 5 নাম্বার ডায়াকাইনেসিস। সবাই বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখো লেপ্টোটিন, এই যে আমাদের প্রোফেজ 1 কিন্তু দেখো মিওসিস 1 এর একটা ধাপ, মিওসিস 1 এর। তাহলে মিওসিস 1 এর মধ্যে কি কি আছে বলো তো? প্রোফেজ 1, এ মানে মেটাফেজ 1, এ মানে অ্যানাফেজ 1, আর টি মানে টেলোফেজ 1। বাট আমি কথা বলতেছি কোনটা? প্রোফেজ 1 নে। এই প্রোফেজ 1 এর উপদশা বা উপপর্যায় কয়টা রয়েছে? 5টা। কি কি? লেজাইপ্যাডিডা, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এইটা থেকে প্রশ্ন আসবে, কোনো মিস নাই। লেপ্টোটিন, টিন মানে সুতা, তোমরা জানো। লেপ্টোটিনে মনে রাখবে 2টা বৈশিষ্ট্য। এখানে মূলত ফুলের তোড়া থাকে, মানে ক্রোমোজোমগুলোর ফুলের তোড়ার মতো বিন্যাস, যেটাকে আমরা অন্য ভাষায় ডাকি, বা ইংরেজি ভাষায় বা গ্রিক ভাষায় যেটাই হোক, যেটাকে বলি বুকে বিন্যাস। বুকে মানে ফুলের তোড়া। আর একটা হচ্ছে এখানে তাদের পোলারাইজড বিন্যাস দেখা যায়। কোন বিন্যাস দেখা যায় বলতো? পোলারাইজড বিন্যাস দেখা যায়। তাহলে দেখো আমি এখানে লিখে ফেলি আর কি, ওকে। তাহলে এখানে আমি একটু লিখে ফেলি এটাতে, চলো। সেটা হচ্ছে দেখো লেপ্টোটিন। লেপ্টোটিনের ক্ষেত্রে তাহলে কি জিনিস? 2টা জিনিস। একটা হচ্ছে ক্রোমোজোমের কিসের তোড়ার মতো বিন্যাস বলো তো বাবা? ফুলের তোড়ার মতো বিন্যাস, যার অপর নাম হচ্ছে বুকে বিন্যাস। কি বিন্যাস? বুকে বিন্যাস। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, ক্রোমোজোম গুলার পোলারাইজড বিন্যাস হয়। কোন বিন্যাস হয়? পোলারাইজড বিন্যাস। শেষ। চলো আসো জাইগোটিন। জাইগোট মানেই কয়টা থাকে বলতো? শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট। জাইগোট মানে তাহলে 2। তাহলে এদের চমৎকার 2টা বৈশিষ্ট্য থাকবে আর কি, ওকে। এরা হচ্ছে 2টা একসাথে আসলে বাই ভ্যালেন্ট তৈরি করবে। বাই ভ্যালেন্ট তৈরি করবে। বাই মানে 2, ভ্যালেন্ট মানে যোজনী। তাহলে 2টা ক্রোমোজোমের পাশাপাশি অবস্থিত 2টা ক্রোমাটিড কাছাকাছি আসলে তারা যোজনী তৈরি করার মতো অবস্থা হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। আর একটা রয়েছে সেটা, ওকে, যখন 2টো জিনিস কাছাকাছি চলে আসে তখন তাদের মধ্যে একটা সংযোগ গঠন হয়।
যেমন দুইটা নার্ভ এন্ডিং মানে নার্ভের শেষ প্রান্তে দুটো সংযোগকে আমরা বলি কিন্তু সিনাপসিস। ওকে, তো এদেরও সিনাপসিস গঠন হবে, যেটাকে বলা হচ্ছে সিনাপস, যেটাকে কি বলা হচ্ছে সিনাপস গঠন হইলো। ডান, শেষ। এরপরের দিকে আমরা চলে যাব কোথায়? প্যাকাইটিন। প্যাকাইটিন, এই প্যাকাইটিন হতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্যাকাইটিন একটু অন্য কালারে লিখে দিই তাহলে সুবিধা হবে। প্যাকাইটিনের বৈশিষ্ট্য হতেছে 5টা। প্রথমেই তারা গঠন করবে টেট্রাড। আমরা সবাই জানি টেট্রা মানে 4, টেট্রাড। 2 নম্বরে গঠন করবে সিস্টার ক্রোমাটিড, মানে একই মায়ের বা একই ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো, সিস্টার ক্রোমাটিড। গুড। 2 নম্বরে গঠন করবে নন সিস্টার ক্রোমাটিড। 3 নম্বরে চলে আসবে নন সিস্টার ক্রোমাটিড গুলো যখন একটা এক্স আকৃতির গঠন তৈরি করবে সেটাকে বলা হচ্ছে কাইজোমা। কাইজোমা কোন আকৃতির বলতো বাবা? এক্স আকৃতির, তাই না? ওকে, হলো। আর সবার শেষে যেটা আসবে সেটা হচ্ছে এই কাইজমা গঠনের ফলে জিনের আদান প্রদান ঘটে, যেটাকে বলি ক্রসিং ওভার। আর এই ক্রসিং ওভার হয় বলে কিন্তু প্রাণী বৈচিত্র্যতা দেখা যায়। তাহলে দা বিগ বস প্যাকাইটিন। তাহলে বলো, প্যাকাইটিনের আমরা জানি প্রত্যেকটা ক্রোমোজোমের 2টা করে ক্রোমাটিড থাকে। তাহলে 2টা ক্রোমোজোমের কয়টা ক্রোমাটিড? 4টা। এই অবস্থাকে বলবো টেট্রাড। একই ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় সিস্টার, কিন্তু পাশাপাশি অবস্থিত ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় একে অপরের নন সিস্টার। নন সিস্টার ক্রোমাটিড গুলো এক্স আকৃতির গঠন করবে, যার নাম হচ্ছে কাইজমা, এক্স আকৃতির। আর কাইজমার ফলে জিনের আদান প্রদান হবে, এই প্রক্রিয়াকে বলা হয় ক্রসিং ওভার। আর ক্রসিং ওভার হয় বলেই তো প্রাণী বৈচিত্র্যতা দেখা যায়। বাপ দেখতে কালো, মা দেখতে ফর্সা, বেটা বা বেটি হয়েছে শ্যামলা, এটাই ক্রসিং ওভার। সহজ জিনিস। ওকে, খুবই ক্লান্ত লাগতেছে। তোমাদের আজকে 4টা ব্যাচের ক্লাস নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, বাট তারপরে আমার মনে হলো যে না, তোমাদের সাথে এই জিনিসটা একটু আলোচনা করি, একটু হইলো বেটার হবে আর কি। আর এই লেকচারটা ইনশাল্লাহ ইউটিউবে আপলোড করে দেবো আর কি, তোমরা দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, চলো তাহলে আমরা একটু ছবির মাধ্যমে এটা একটু দেখে ফেলি আর কি, তাই না? এটা একটু পরে দেখবো, বাট তার আগে আমরা একটু ডিপ্লোটিন নিয়ে একটু আলোচনা করি। চলো ভাই, ডিপ্লোটিন ডিপ্লোটিন ডিপ্লোটিন। ভাই ডিপ্লোটিন আলোচনা করা খুবই সহজ জিনিস। ডিপ্লোটিনের ক্ষেত্রে এদিকে আসো। ডিপ্লোটিনে জাস্ট মনে রাখবা লুপের তৈরি হবে। ক্রোমোজোম নিয়ে তারা কিসের সৃষ্টি হবে? লুপের সৃষ্টি হবে। গেল লুপের সৃষ্টি। যদি খেয়াল করো, একটি লুপ হয়, একটি লুপ হইলে হবে 180 ডিগ্রি, আর দুই বা ততোধিক বলতে 100টাও যদি হয় বা 10টাও যদি হয় তাহলে হবে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। আর ডায়াকাইনেসিসে এখানে আমরা কি বলবো? প্রান্তীয়করণ চলতে থাকে। প্রান্তীয়করণ চলতে থাকে, প্রান্তীয়করণ চলতে থাকে। ওকে, বাট ভাই এবং বোনেরা, প্যাকাইটিন আপনারা ভুল করবেন না, করলে অবস্থা টাইট হয়ে যাবে। আসো, প্যাকাইটিনটা আমি একটু বুঝাই দিই। ধরে রাখো এটা একটা ক্রোমোজোম, সাদা ক্রোমোজোম। ওকে, ক্রোমোজোমের এটা হইতেছে সেন্ট্রোমিয়ার, তাই না? ক্রোমাটিড কোনটা? আমরা একটা ক্রোমোজোমের ক্রোমাটিড কয়টা? অনেকে মনে করতে পারে 4টা। 1 2 3 4। না রে ভাই, 4টা না, এইভাবে ভাগ করব সেন্ট্রোমিয়ার বাদে। তাহলে এই পাশে একটা পাশ, এই পাশে একটা পাশ, 2টা। তাহলে ক্রোমাটিড 2টা। তাহলে একটা ক্রোমোজোমের ক্রোমাটিড কয়টা? 2টা। এটা আর একটা ড্র করলাম আর কি। আচ্ছা, এই যে দেখো, এটা আর একটা সবুজ ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোমের ক্রোমাটিড কয়টা বলো দেখি? কয়টা? 2টা। তাহলে এই সাদা ক্রোমোজোমের ক্রোমাটিড 2টা, আবার সবুজ ক্রোমোজোমের ক্রোমাটিড 2টা। তাহলে 2 2 কত হলো? 4। এটাকে বলা হয় টেট্রাড। আবার দেখো, এই সাদা ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় মানে সাদাগুলা এক অপরের সিস্টার, সবুজ ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় এক অপরের সিস্টার, সিস্টার ক্রোমাটিড শেষ। কিন্তু সাদা ক্রোমাটিড আর সবুজ ক্রোমাটিড দেখো একে অপরের নন সিস্টার। ওয়েট, এবং দেখো নন সিস্টার তার দেখো এখানে একটা এক্স আকৃতির গঠন তৈরি করছে। এই গঠনটাকে বলা হচ্ছে কায়াজমা বা কাইজমা এটি বলা রয়েছে, কায়াজমা। আর কায়াজমার ফলে দেখো সবুজ এবং সাদা ক্রোমোজোমের জিনের আদান প্রদান হয়েছে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ক্রসিং ওভার। আর এটাই হচ্ছে কিন্তু আমাদের প্যাকাইটিন উপদশা। প্যাকাইটিন উপদশা খুব ইম্পর্টেন্ট। তাহলে ক্রসিং ওভার নিয়ে কিছু কথা বলি। এটা আবিষ্কার করা হয়েছিল 1909 সালে। 1909 সালে থমাস হান্ট মর্গান, বিজ্ঞানী মর্গান এটা আবিষ্কার করেন। যে উদ্ভিদ আবিষ্কার করেন সেটার নাম হচ্ছে ভুট্টা উদ্ভিদ। ভুট্টা উদ্ভিদ গুরুত্বপূর্ণ জিনিস। আর হ্যাঁ, মনে রাখবা ক্রসিং ওভারে 2টা এনজাইম কাজ করে। একটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, আর একটার নাম হচ্ছে জোড়া লাগানো ঘটক এনজাইম, লাইগেজ এনজাইম।
তাহলে রেস্ট্রিকশন এনজাইমের অপর নাম হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। তাহলে বলো, যেখানে কাটাকাটি করা দরকার পড়বে সেখানে কাজ করবে রেস্ট্রিকশন বা এন্ডোনিউক্লিয়েজ এনজাইম, আর যেখানে জোড়া লাগানোর কাজ করবে, ঘটকালি কাজ করবে, সেটা হচ্ছে মূলত লাইগেজ। তাহলে ক্রসিং ওভার নিয়ে এই তথ্যগুলো কিন্তু আমাদের অনেক কাজে আসবে, অনেক। আচ্ছা, এরপরের দিকে যেটা এমসিকিউ তোমাদের সবার শেষের দিকে আসে, সেটা হচ্ছে পেঁয়াজের মূলে ক্রোমোজোম সংখ্যা থাকে 16টি, ভুল করা যাবে না। তাহলে পেঁয়াজের মূলে, কিসের মূলে বলো তো? পেঁয়াজের মূলে ক্রোমোজোম সংখ্যা, পেঁয়াজের মূলে ক্রোমোজোম সংখ্যা কতটি? 16টি, 16টি, 16টি। ক্লিয়ার এতটুকু? আই হোপ সো এটা তোমরা বুঝতে পেরেছো। এই জায়গাটাতে যারা পড়াশোনা করছো তারা বুঝতে পারবে, আমি জানি। আচ্ছা, এরপর আমি মাইটোসিস আর মিয়োসিসের মধ্যে একটু পার্থক্যের কথা বলবো আর কি তোমাদের সাথে। একটু পার্থক্যের কথা একটু আলোচনা করা উচিত তোমাদের সাথে। আসো, পার্থক্য বলতে মনে রাখবা যে জায়গায় সবচেয়ে ভুল হয় সেটা হচ্ছে জননাঙ্গ। জননাঙ্গ, বাবারে, জননাঙ্গ বলতে অঙ্গ, জননের অঙ্গ। জননাঙ্গ তো দুইটা মানুষের ক্ষেত্রে, একটা হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয় বা ওভারি, আর একটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় বা টেস্টিস, তাই না? এটা তো একটা অঙ্গ। ক্লিয়ার? এই ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণু তৈরি হবে, মানে জনন কোষ, অথবা এটা থেকে শুক্রাণু তৈরি হবে, জনন কোষ, তখনই হইতেছে ঝামেলা। তাহলে দেখো, জননাঙ্গের সৃষ্টি মাইটোসিস। জননাঙ্গের সৃষ্টি কে বলতো বাবা? মাইটোসিস। খেয়াল করো, এই যে জননাঙ্গের বৃদ্ধির যদিও কথা বলি, জননাঙ্গ বড় হইতেছে, এটাও হবে মাইটোসিস। কিন্তু জননাঙ্গ থেকে, মানে শুক্রাশয় বা ডিম্বাশয় থেকে জনন কোষ তৈরি, এরা হইতেছে জনন কোষ। তাহলে শুক্রাণু বা ডিম্বাণু কোন কোষ বলো? জনন কোষ। ওকে, জনন কোষ সবসময় হয় হ্যাপ্লয়েড, আর জননাঙ্গ অঙ্গ সবসময় হয় ডিপ্লয়েড। তাহলে দেখো, এটা ডিপ্লয়েড, যেমন শুক্রাশয় ডিম্বাশয় ডিপ্লয়েড। তাহলে দেখো, এই যে 2n থেকে n, আবার 2n থেকে n তৈরি হবে, এই প্রক্রিয়াতে কাজ করবে কিন্তু মিওসিস। কে কাজ করবে? মিওসিস। তাহলে আমি যদি কখনো বলি সেটা হচ্ছে যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি মিওসিস, শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি মিওসিস। ক্লিয়ার? আবার এই শুক্রাণু বা ডিম্বাণু মানে জনন কোষ, এরা যখন আবার খাওয়া দাওয়া করে বড় হইতে থাকবে, যেমন কথা বলা রয়েছে জনন কোষের বৃদ্ধি। কি কোষের বৃদ্ধি? জনন কোষের বৃদ্ধি। আচ্ছা, জনন কোষ বলতে শুক্রাণু ডিম্বাণু বুঝবো। জনন কোষের বৃদ্ধি মনে রাখো, এটাও হবে কিন্তু, বলো দেখি কি হবে? মিওসিস? নো, এটা হবে মাইটোসিস। মাইটোসিস। তাহলে বাচ্চারা ভুল হবে কোথায় আমি বলে দিই আর কি, মনোযোগ দাও। জননাঙ্গর সৃষ্টি মাইটোসিস, জননাঙ্গের বৃদ্ধি মাইটোসিস। জননাঙ্গ যেমন শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে, জননাঙ্গ থেকে জনন কোষ তৈরি, এটা হবে শুধুমাত্র মিওসিস, মিওসিস, মিওসিস। অপরপক্ষে এই শুক্রাণু বা ডিম্বাণু অর্থাৎ জনন কোষ, তারা যখন খাবার দাবার খেয়ে বড় হয়ে যাবে বা বৃদ্ধি পাবে, সেটা কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায়, সেটাও মাইটোসিস প্রক্রিয়ায়। আশা রাখি এই তথ্যটা কিন্তু তোমাদের বেশ প্যাচাল লাগায় কিন্তু পরীক্ষাতে। ওকে, এর পরের দিকে চলে আসি আর কি, সেটা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা। সেটা হচ্ছে কি সংখ্যা বলতো? ক্রোমোজোমের সংখ্যা। খেয়াল করবা, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব। ধ্রুব রাখে কে? ক্রোমোজোমের সংখ্যা সমতা রাখে কে? মনে রাখবা ভাই, সমতা রাখে মাইটোসিস। সমতা রাখে কে? মাইটোসিস। আর ধ্রুব রাখে কে? দ্য বিগ বস, মিওসিস। ওকে, আর মিওসিস যেহেতু শুক্রাণু ডিম্বাণু নিয়ে কাজ করে বা জনন কোষ নিয়ে কাজ করে, এই জন্য মিওসিসটা আমাদের গ্রেগর জোহার মেন্ডেলের সূত্র মেনে চলে। আর মেন্ডেলের সূত্র মানে কি বলতো? প্রাণী বৈচিত্র্যতার সূত্র বা কি জিনতত্ত্বের সূত্র, প্রাণী বৈচিত্র্যতা। তাহলে বলতো বাবা, প্রাণী বৈচিত্র্যতা যে দেখা যায়, এটা মাইটোসিসের ফল না মিওসিসের ফল? এই যে মিওসিসের ফল। যেমন কি মা ফর্সা, বাবা হইতেছে শ্যামলা, ছেলে হইতেছে একটু শ্যামলা টাইপের আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে কিন্তু কি ক্রসিং ওভার হচ্ছে বা প্রাণী বৈচিত্র্যতা দেখা দিচ্ছে, এটা হচ্ছে মিওসিস। তাহলে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব, যেমন মানুষের হচ্ছে 46টি ক্রোমোজোম, এটা কম বেশি হইলে অবস্থা টাইট। তাহলে ধ্রুব, এটা হচ্ছে ধ্রুব। ধ্রুব রাখে মিওসিস, আর
ক্রোমোজোমের সংখ্যা সমতা রেখে কে মাইটোসিস। সমতা বলতে মায়ের 20টা হলে বাচ্চারও 20টা, মায়ের 50টা ক্রোমোজোম হলে বাচ্চারও 50টা আসবে, এইভাবে এটাকে বলা হচ্ছে সমতা। ওকে, আমার মনে হয় যে আমার প্রায় 28 মিনিটের মতো ক্লাস হয়ে যাচ্ছে আর কি, খুব ছোট্ট পরিসরে আধা ঘন্টার মধ্যে আমাদের এই কোষ বিভাজন অধ্যায়টা আমি তোমাদের সাথে আলোচনা করার একটু চেষ্টা করেছি। আর লাস্টের দিকে যেটা, সেটা হচ্ছে মিওসিস তো দুই প্রকার, মিওসিস 1 এবং মিওসিস 2। মনে রাখবা মিওসিস প্রক্রিয়া 1 থেকে 4টা কোষ তৈরি হয়, তাই না? কিন্তু মিওসিস 1 এবং 2 এর মধ্যে মিওসিস 1 কে বলা হয় হ্রাসমূলক বিভাজন, কারণ মিওসিস 1 এর অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়। তাহলে বলতো, আমরা তো জানি মিওসিসে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়, কিন্তু সেটা কোথায়, মিওসিস 1 নাকি মিওসিস 2? অবশ্যই মিওসিস 1। এখন কথা আসে মিওসিস 1 এর কোন ধাপে, সেটা হচ্ছে অ্যানাফেজ 1 এ, অর্থাৎ অ্যানাফেজ ধাপে মিওসিস 1 এর অ্যানাফেজ 1 উপদশায় ক্রোমোজোমের সংখ্যা অর্ধেকে নেমে আসে, এই জন্য এটাকে বলা হচ্ছে হ্রাসমূলক বা রিডাকশনাল ডিভিশন। আর একটা যেটা মিওসিস 2 থাকে, এইটা সম্পূর্ণ হুবহু মাইটোসিসের মতো, এই জন্যই মিওসিস 2 কে বলা হয় মাইটোসিসের মতো, মিওসিস 2 কে বলা হয় মাইটোসিসের মতো। আশা রাখি তোমাদের এই ভিডিওটা বেশ কাজে আসবে। কারো কোনো কমেন্টস থাকলে করতে পারো, ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আগামী 6 সেপ্টেম্বর 5 নম্বর ব্যাচের HSC 27 এর নতুন ব্র্যান্ড নিউ একটা অধ্যায় শুরু হচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে।